হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনবিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নাও আজকের ক্লাসে, জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। আর প্রতিটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো উত্তরগুলো কিভাবে লিখবে গুছিয়ে দেখো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, জনসংখ্যা বৃদ্ধি হলো একটি নির্দিষ্ট সময়কালে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া। বর্তমান বিশ্বে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে ভারতের মতো দেশে জনসংখ্যা বৃদ্ধির হার পরিবেশ, অর্থনীতি, সমাজের ওপর গভীর প্রভাব ফেলছে। জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ: 1 নম্বর হচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে শিশু মৃত্যুর হার কমছে এবং মানুষের গড় আয়ু বেড়েছে, ফলে মৃত্যুর তুলনায় জন্মহার বেশি হচ্ছে। 2 নম্বর হচ্ছে অশিক্ষা ও সচেতনতার অভাব। অনেক গরিব ও গ্রামীণ অঞ্চলের মানুষের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা নেই। নারীদের শিক্ষার অভাব বা পরিবার পরিকল্পনার অজ্ঞানতা একটি বড় কারণ। 3 নম্বর হচ্ছে ধর্মীয় ও সামাজিক বিশ্বাস। কিছু সমাজে অধিক সন্তানকে ঈশ্বরের আশীর্বাদ মনে করা হয়, ফলে পরিবার ছোট করার বিষয়ে অনীহা দেখা যায়। পরের পয়েন্ট, অর্থনৈতিক কারণ। দরিদ্র পরিবারগুলো সন্তানদের ভবিষ্যতের শ্রমশক্তি বা আয় উপার্জনের মাধ্যম হিসাবে দেখে বেশি সন্তান নিতে আগ্রহী হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, বাল্যবিবাহ। অনেক অঞ্চলে এখনও অল্প বয়সে বিবাহ প্রথা প্রচলিত, ফলে সন্তান জন্মদানের সময়সীমা দীর্ঘ হয় এবং সন্তান সংখ্যা বেড়ে যায়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত জন্ম নিয়ন্ত্রণ উপকরণের অভাব। প্রত্যন্ত ও দারিদ্র অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর প্রাপ্যতা কম হওয়ায় অকাঙ্ক্ষিত গর্ভধারণ হার বেশি। উপসংহারে কি লিখবে দেখো, জনসংখ্যা বৃদ্ধি একটি বহুস্তরীয় ও জটিল প্রক্রিয়া। এর জন্য সমাজ, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য স্থাপন করা প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি, নারী শিক্ষা, জন্ম নিয়ন্ত্রণের সহজলভ্যতা ও সরকারিভাবে পরিবার পরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়নের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা সম্ভব। এবারে টিকা আছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট টিকা, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন। তারপরে আছে বিষয়ী আন্দোলন, মোস্ট ইম্পর্টেন্ট স্টার্ট দেওয়া আছে। চিপকো আন্দোলন, এটা গতবারে ডে শিফটে পড়েছিল। তোমরা যারা এবারে মর্নিং শিফট, ইভিনিং শিফটে পরীক্ষা দেবে, তোমাদের জন্য চিপকো আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তারপর হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এগুলো তোমরা এবারে অ্যান্সারগুলো বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে বলে ভাবছো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য বা স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমেই আছে নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশ ও মানবাধিকার ভিত্তিক গণ আন্দোলন। এই আন্দোলনের সূচনা হয় 1985 সালে, যার প্রধান মুখ ছিল সমাজকর্মী মেধা পাটেকর। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নর্মদা নদীর ওপর তৈরি হওয়া বড় বাঁধ প্রকল্পের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং প্রকৃতি ধ্বংসের প্রতিবাদ করা। নর্মদা নদীর ওপর গড়ে ওঠা সর্দার সরোবর বাঁধ সহ নানা বাঁধ নির্মাণ প্রকল্পের ফলে বহু গ্রাম, বনভূমি ও কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় 40,000 পরিবার বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল, যার প্রতিবাদে গড়ে ওঠে এই আন্দোলন। আন্দোলনকারীরা সরকারের কাছে প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাব যাচাই না করে উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখার দাবি জানায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই আন্দোলন শান্তিপূর্ণ প্রতিরোধ এবং আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে। যদিও পরবর্তী সময়ে বাঁধ তৈরি সম্পন্ন হয়, তবু এই আন্দোলন ভারতীয় পরিবেশ আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে। এটি পুনর্বাসন নীতি এবং পরিবেশ মূল্যায়নের প্রশ্নের প্রশাসনকে চিন্তা করতে বাধ্য করে।
নর্মদা বাঁচাও আন্দোলন পরিবেশ ও সামাজিক ন্যায় বিচারের মিলনস্থলে দাঁড়িয়ে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ হয়ে ওঠে। পরের প্রশ্ন কি আছে? বিষ্ণুই আন্দোলন। এটা কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা বুঝে নাও তোমরা। বিষ্ণুই আন্দোলন ভারতবর্ষের প্রাচীনতম পরিবেশ আন্দোলন হিসাবে স্বীকৃত। 1730 খ্রিস্টাব্দে রাজস্থানের খেজরালি গ্রামে ঘটে যাওয়া এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গাছ এবং পরিবেশ রক্ষা। বিষ্ণুই ধর্মাবলম্বীরা প্রকৃতি রক্ষাকে ধর্মীয় কর্তব্য বলে মনে করে। মহারাজার রাজপ্রাসাদের নির্মাণ কাজে ব্যবহারের জন্য খেজরি গাছ কাটার নির্দেশ দিলে রাজকর্মচারীরা গ্রামে এসে গাছ কাটতে থাকে। তখন অমৃতা দেবী নামে এক বিষ্ণুই নারী প্রতিরোধ করে এবং বলে, গাছ কাটার আগে আমাদের কাটো। তার সঙ্গে আরও 363 জন গ্রামবাসী একে একে গাছ জড়িয়ে দাঁড়ান এবং পান বিসর্জন দেন। এই আত্মত্যাগ শুধু গাছ রক্ষার জন্য নয়, বরং পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলে। বিষ্ণুই সম্প্রদায়ের এই পদক্ষেপ আজও ভারতের পরিবেশ আন্দোলনের অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তারা আজও বন্যপ্রাণী, গাছপালা এবং প্রকৃতির সুরক্ষায় আত্মনিয়োগ করে থাকেন। বিষ্ণুই আন্দোলন প্রমাণ করে যে পরিবেশের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে প্রকৃতির সংরক্ষণের গভীর বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া যায়। পরের প্রশ্ন আছে চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চিপকো আন্দোলন বোঝো। চিপকো আন্দোলন শুরু হয় 1973 সালে উত্তরাখণ্ডের চামোলি জেলার মন্ডল গ্রামে। এই আন্দোলনের মাধ্যমে গ্রামবাসীরা বন উজাড়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গাছকে জড়িয়ে ধরে যাতে কাঠুরেরা গাছ কেটে ফেলতে না পারে। চিপকো শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরো। এই আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন গৌরী দেবী। পরিবেশ আন্দোলনের পুরোধা সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেয়। গ্রামীণ মানুষের জীবিকা, জলের উৎস এবং মৃত্তিকা ক্ষয় রোধ করতে বন রক্ষা ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। চিপকো আন্দোলনের ফলে বনসম্পদ ব্যবস্থাপনা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি বদলায়। এই আন্দোলন নারী নেতৃত্ব এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে এক অনন্য উদাহরণ হয়ে ওঠে। 1980 সালে সরকার হিমালয় অঞ্চলে গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে। চিপকো আন্দোলন শুধু একটি পরিবেশ আন্দোলন নয়, এটি একটি সামাজিক চেতনা যা আমাদের শেখায় স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। তারপরেই আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। পরের প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে বোঝো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেবল পালঘাট জেলার নীলগিরি পাহাড়ে অবস্থিত একটি সমৃদ্ধ রেইন ফরেস্ট অঞ্চলের রক্ষার লড়াই ছিল। 1970-এর দশকে কেরালার সরকার কুঞ্জিপুজা নদীতে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করে, যা সাইলেন্ট ভ্যালি বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে ফেলত। এই প্রকল্প বিরোধিতা করেন পরিবেশবিদ সালিম আলী, বিজ্ঞানী MS স্বামীনাথন সহ অনেক প্রকৃতিপ্রেমী মানুষ। আন্দোলনের মুখ্য আকাঙ্ক্ষা ছিল এই প্রকল্প চালু হলে বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাবে এবং জীববৈচিত্র্য চিরতরে ধ্বংস হবে। আন্দোলনটি স্থানীয় জনগণ, পেশাদার বিজ্ঞানী ও পরিবেশ প্রেমীদের মিলিত উদ্যোগে এক জোরালো প্রতিবাদে পরিণত হয়। বহু জনমত এবং বিজ্ঞানভিত্তিক প্রতিবাদে সরকারের ওপর চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1983 সালে প্রকল্পটি বাতিল করে এবং 1985 সালে বনাঞ্চলটিকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন পরিবেশ আন্দোলনের ইতিহাসে এক সফল উদাহরণ। এটি দেখিয়ে দেয় যুক্তি, বিজ্ঞান ও জনসচেতনতার মিলিয়ে পরিবেশ রক্ষা করা যায়। আর এই ছিল তোমাদের আজকের ক্লাস। কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করলাম ইউনিট 3 থেকে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।